বাংলাদেশে করোনা সংক্রমণের আজকে ১১৯তম দিন, আগামীকালকে ১২০তম দিন, মানে ৪ মাস আমরা পূর্ণ করতে যাব। এই ৪ মাসে করোনা সংকট মোকাবেলায় অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে, অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, বাস্তবায়ন হয়েছে অনেক কিছু। আসলে আমরা এই ৪ মাসটা কিভাবে মূল্যায়ন করতে চাই সেটি একটি আলোচনার বিষয় আমাদের আছে, এবং তার পাশাপাশি আজকের দিনের বাস্তবতায় দেখতে পাচ্ছি যারা আক্রান্ত হচ্ছেন তার অর্ধেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন। এটি আসলে কিসের ইঙ্গিত? তার পাশাপাশি ঢাকা শহরে একদিকে যানজট, অন্যদিকে ওয়ারি লকডাউন, কিছুদিন আগে পূর্ব রাজাবাজার লকডাউন ছিল। এটি আসলে কোন ধরনের পলিসি এবং এই পলিসি দিয়ে আসলে আমাদের কতটুকু উপকার হবে? তার প্রেক্ষাপটে আজকে সন্ধ্যায় একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে ইতালিতে একটি ফ্লাইট গিয়েছিল, সেখানে কিছু করোনা রোগী পাওয়া গেছেন এবং তারা সেখানে নামার পরে সেই দেশের সরকার, আমরা সেই দেশে গণমাধ্যমে দেখেছি আমাদের এখানে ফ্লাইট চলাচলের একটা বিষয়ে কথা হচ্ছে, সেখানে নিষেধাজ্ঞাও আসতে পারে বা এসেছে, এ আলোচনা হচ্ছে। পুরো বিশ্ব যখন করোনা ভাইরাস সংক্রমণ থেকে একটু একটু করে মুক্তির পথে, তখন আমরা যদি আসলে এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে না পারি, পুরোপুরি মুক্ত হওয়ার পথে কোনো শুভ ইঙ্গিত তৈরি করতে না পারি, তাহলে পুরো পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব কিনা, এই অনেক প্রশ্নগুলো আছে। এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের আমাদের আলোচনা। গতি বদলাচ্ছে কি করোনা, সে আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেককে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই প্রথমে, এবং সামাজিক এবং শারীরিক দূরত্বের কথা বিবেচনা করে তারা আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, তিনি ভাইরোলজিস্ট এবং সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোস্তাক হোসেন, উপদেষ্টা আইডিসিআর, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডাক্তার লিলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও একজন আছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, এবং যারা টিভি সেটের সামনে আছেন তারাও তো আমাদের সঙ্গে আছেন, এবং যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন তর্কযুক্ত উপস্থাপন করতে পারেন। আমরা কথা বলতে চাই করোনার গতি বদল হচ্ছে কিনা এবং সেই প্রেক্ষাপট নিয়ে। শুরু করতে চাই ডাক্তার নজরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি ভাইরোলজি নিয়ে কাজ করেন এবং আপনি এই সংকটের মধ্যে গণমাধ্যমের সঙ্গে অনেক বিষয়ে কথা বলেছেন। এখনকার প্রেক্ষাপটে আক্রান্ত এবং পরীক্ষা নিরীক্ষা, সংক্রমণ, মৃত্যুর হার সবকিছু মিলিয়ে আমরা আসলে করোনা পরিস্থিতির কোন বাস্তবতায় আছি? পিক অনেকে বলছেন জুনে আমরা পার করেছি, এখন তাহলে আমরা কোন অবস্থায় আছি? আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই ডাক্তার নজরুল ইসলাম। ধন্যবাদ। আমি বলতে চাই যে আমরা প্রথম যে শুরু করলাম মার্চ মাস থেকে, তো এখন 4 মাস হচ্ছে বলছেন। আমরা অত নিচে না যেয়ে আমরা দেখি যে প্রথমে আমাদের টেস্টের সংখ্যা কম ছিল, ল্যাবরেটরি একটা ছিল, এবং সেখানে টেস্টের সংখ্যা বাড়াবার জন্য ল্যাবরেটরি বাড়ানো হয়েছে এবং অনেকটা স্টেজ পার হয়ে গেছে, সংক্ষেপে আর কি যাই। এখন আমরা মোর দেন 70 ল্যাবরেটরি আমাদের এর মধ্যে এনগেজ, এবং টেস্ট হচ্ছে বেশ কিছু। তো একটা জিনিস হয়েছে যে আমরা মে মাসের 25 তারিখ থেকে একটা লেভেলে এসছে যে সংক্রমণের হার 20, 21, 22, এদিকে মাঝে মাঝে 18 গেছে, 19 গেছে, এরকম হচ্ছে। কিন্তু 20, 21, 22 এরকম, আজকে 22.9, মানে 23-এর কাছাকাছি এই লেভেলটা মেনটেন করে আসছে। কিন্তু 25 তারিখ, মে মাসের 25 তারিখ থেকে আজ পর্যন্ত, কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখা গেছে যে আমরা গত 4 দিন আগে আমাদের নমুনার সংখ্যা ছিল প্রায় 18,000 রাউন্ড, এবং আমাদের পজিটিভের পার্সেন্টেজ ছিল ওরকম 20-21 এই ধরনের। তখন হঠাৎ 18,000 থেকে 14,000 লেভেলে নেমে গেল। এখন পার্সেন্টেজ পজিটিভিটি কিন্তু সমানই থাকলো, 20-21 থাকলো, এখন পর্যন্ত তাই আছে। গত 4 দিন ধরে এটা হয়েছে। এইটা একটা ঘটনা। এই ঘটনাটাকে আমাদের ব্যাখ্যা দরকার, কেন 18,000 থেকে 14,000-এ নামলো। এই ব্যাখ্যার জন্য আমরা দুটা ফ্যাক্টর আমরা মোটামুটি আন্দাজ করেছি। একটা হলো যেদিন 200 টাকা করে ওই যে টেস্টের ফি নির্ধারণ করা হয়েছিল, যেদিনকে ওটা শুরু করেছে তারপরের দিনই আমরা ওই পেলাম 14,000-এ আসলো।
আর এর সঙ্গে আরেকটা আছে যে একটা গাইডলাইন, যে যারা পজিটিভ হয়েছে তাদের আমরা 14 দিন পরে আমরা আরো টেস্ট করতাম, নেগেটিভ হলে 24 আওয়ার্স পরে আবার টেস্ট করে আবার নেগেটিভ হলে তাকে আমরা ছেড়ে দিতাম। কিন্তু এই গাইডলাইনটা চেঞ্জ করে করা হয়েছে যে 14 দিন পরে যদি সাইন সিমটম যদি কিছু না থাকে আরো 7 দিন পরে যদি তাদেরকে ছেড়ে দেওয়া যাবে উইদাউট টেস্ট করতে হবে না। সুতরাং এই কিছু পেশেন্ট আবার টেস্টের বাইরে চলে গেল, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। এখন কোন ফ্যাক্টর কতটুকু কাজ করেছে এই কমানোর, টোটাল নাম্বার কমানোর ক্ষেত্রে, এটা আমরা এক্সাক্ট বলতে পারছি না। এটা একটা। আর আমরা শুনতেছি যে মে মাসের 7 তারিখে ঢাকা টাউনে 100 জন সংক্রমিত, এই ধরনের 100 থেকে 100-এর বেশি সংক্রমিত এরকম এরিয়া ছিল 10টা। মে মাসের, ওটা হলো 7 তারিখ। হ্যাঁ, মে মাসের 7 তারিখ। এটা 100 এবং 100-এর উপরে সংক্রমিত এরিয়া ছিল 10টা। জুন মাসের 7 তারিখে সেটা 100 থেকে 100-এর উপরে সংক্রমিত এরিয়ার সংখ্যা দাঁড়ালো 25টা। এখন জুলাই মাসের 7 তারিখে আজকে এটা কত হয়েছে জানি না, তবে লোক মুখে শুনছি এটা নাকি 80টা হয়েছে। এটা অবশ্য আমি অফ দি রেকর্ড বলছি। তার মানে হচ্ছে এই স্পটগুলোর সংখ্যা বাড়ছে, স্পটগুলোর সংখ্যা বাড়ছে, অর্থাৎ গুচ্ছ এরিয়াগুলার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা আছি। আমরা ইতিমধ্যে লকডাউন করেছি পূর্ব রাজাবাজার, এবং সেই লকডাউনটা শেষ হয়েছে। এখন লকডাউন চলছে ওয়ারিতে। এখন এই লকডাউন জিনিসটা সম্বন্ধে আমার একটা, মানে লকডাউনটাকে আমি পছন্দ করছি না। আমি মানে সোজা কথা, আমার পার্সোনাল একটা মত, লকডাউনে লোকে খুব আতঙ্কিত হয়। এখন একটা বাঁশের বেড়া দিয়ে গেছে, বাঁশ টাস দিয়ে রেখেছে, সমস্ত রাস্তা বন্ধ, 7টা রাস্তা না কয়টা রাস্তা বন্ধ, একটা মাত্র রাস্তা, সেখানে অনেক মানে কঠিন সমস্ত কন্ট্রোল চলছে। এইটা হলো লকডাউন। আমি এই লকডাউনটা পছন্দ করছি না। আমি ভাবছি এই লকডাউনের বদলে আমরা মপ আপ সিস্টেমে যাই। চাইনিজ এই লকডাউন, আমাদের দেশ চাইনিজদের মতো না, অনেক আমাদের পার্থক্য। স্যার, আসলে আমাদের করণীয় কি সেই প্রসঙ্গে স্যার আপনার সঙ্গে এসেই কথা বলছি আমি। আসলে আপনার যে তথ্য এবং আপনার যে ব্যাখ্যা, তার সঙ্গে বাকিদের আলোচনা একটু যুক্ত করতে চাই এই প্রসঙ্গে। আসলে ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কাছে আসতে চাই, আইডিসিআর আসলে এখনকার এই প্রেক্ষাপটটাকে কোন ধরনের বিবেচনা করছে? আমরা স্যারের তথ্য দেওয়া মতে আসলে আমাদের কিছু 100-র বেশি সংক্রমিত সংখ্যা বেড়েছে অনেক জায়গায়, এবং তার পাশাপাশি আমরা দেখেছি সুস্থ হারও অনেক বেড়েছে। করোনার এখনকার সংক্রমণ এবং এর গতি প্রকৃতি কোন দিকে, এটি সবাই জানতে চায়। আসলে আপনার কাছে কি ব্যাখ্যা আছে ডাক্তার মোস্তাক হোসেন? আমরা মোস্তাক হোসেনকে শুনতে পাচ্ছি না, একটু যান্ত্রিক গোলযোগের কারণে। আসলে তার কাছে আমরা আসবো একটু পরে আবারও। আমরা ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনি তো পাবলিক হেলথ নিয়ে কাজ করেন। এখনকার যে প্রেক্ষাপট, এখানে অনেকগুলো বিষয় পাশাপাশি আছে। একটি জায়গায় পরীক্ষামূলক লকডাউন করা হচ্ছে বা লকডাউন করা হচ্ছে, বাকি জায়গায় যানজট আছে, এটি একটি প্রেক্ষাপট। করোনার এখন সংক্রমণ সবকিছুর গতি প্রকৃতি কোন দিকে আছে? পাবলিক হেলথ এক্সপার্ট হিসাবে আপনারা যে সমস্ত টুলস দিয়ে বিবেচনা করেন বা ব্যবচ্ছেদ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ব্যাখ্যা কি এই পরিস্থিতি সম্পর্কে? ধন্যবাদ। আমরা আজকে সংক্রমণের 119তম দিন পার করছি। আগামীকাল এটি 4 মাস পূর্ণ হবে। পৃথিবীর অধিকাংশ দেশের একটি অভিজ্ঞতা, 3 মাস পরে সাধারণত কোভিড-19 সংক্রমণের কার্ভটি, সূচকটি নিচ দিকে নেমে আসে, কিন্তু বাংলাদেশে এটি নিচ দিকে নাই। আজকেও শনাক্ত নমুনা পরীক্ষা বনাম শনাক্ত, এটি প্রায় 23% কাছাকাছি, 22.98%, তার মানে প্রায় 23% কাছাকাছি। এবং আগের দিনগুলোতে, গত 10 দিন কিন্তু একদিন বাদে মাত্র এটি এরকম একটি লেভেল মেইনটেইন করছে। তার মানে গড়ে সূচকের অগ্রভাগটা কিন্তু এখনো কিঞ্চিত ঊর্ধ্বগামী। এটি একটি অবস্থা। দ্বিতীয়ত, এই অবস্থার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন রয়েছে, টেস্ট করার উপরে গুরুত্ব দিয়েছে। আমরা আমাদের দেশে টেস্ট করাটাকে সংকুচিত করে ফেলছি।
সংকোচনের প্রথম ধাপ হচ্ছে টেস্ট ফি 200 টাকা ধার্য করা। এখন এর মধ্যে আমরা জেনে গিয়েছি যে বাংলাদেশে কোভিড পূর্বের যে জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বাস করত এবং কোভিড থেকে যে দরিদ্রতা তৈরি হয়েছে, সব মিলে বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগ এরা বলছে এই জনগোষ্ঠীর সংখ্যা এখন শতকরা 35%, ব্র্যাক বলছে আরো বেশি। অর্থাৎ প্রান্তিক এবং বিত্তহীন জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশকে টেস্ট করার সুবিধা থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে, এই একটা ব্যাপার। অন্যদিকে টেস্ট করার ক্ষেত্রে কিন্তু একটু কড়াকড়ি করা হয়েছে, নানা জাতীয় উপসর্গ কি আছে না আছে এরকম 4টা কার্ডিনাল সাইনকে ধরে টেস্ট করতে যাচ্ছে, এতে কিছু লোক বাইরে পড়ে যাচ্ছে। এবং অনেক জায়গায় কিট সরবরাহ নিয়ে কতগুলো ছোটখাটো ঝামেলা হয়তো কিছু টেস্ট কমে যাচ্ছে। সব মিলে আমরা দেখছি একদিকে সূচকের যে অগ্রমুখটি এখনো কিঞ্চিত ঊর্ধ্বগামী, অন্যদিকে আবার টেস্ট করার ফ্যাসিলিটিস কমে যাচ্ছে। এই অবস্থায় আমরা কি করছি এটা নিয়ে আবার বিশ্ব জনমনে একটি সন্দেহ তৈরি হচ্ছে। সন্দেহ হওয়ার কারণে ইতালি যেমন আজকের ফ্লাইটটা বাতিল করার পর বিমান যোগাযোগ বন্ধের কথা বলছে, কোরিয়া কিন্তু একই কাজ করেছে, জাপান একই কাজ করেছে, এবং ইউরোপ ইতিমধ্যে। জি হ্যালো, জি মুশতাক ভাইকে শুনতে পাচ্ছি আমরা এখন। মুশতাক ভাই আপনার কাছে আমি আসছি একটু পরে। কথা বলছেন জি। ইতিমধ্যে কিন্তু ইউরোপ তার সেনজেন ফিশার যে সুবিধা ছিল সেটা স্থগিত করেছে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের কার্যকলাপ দ্বারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছি। এটি কেন হচ্ছি? আমার মনে হয় আমাদের মধ্যে কিঞ্চিত অস্বচ্ছতা রয়েছে। অর্থাৎ আমরা যে পরিমাণ টেস্ট করতে পারি সেই জায়গা থেকেও ক্রমশ সরে আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জন্য যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিরোধের জন্য যে পদক্ষেপগুলো আমরা নিয়েছিলাম এই পর্যন্ত কোনোটাকেই 100% কেন 80%, 50%ও সফল করিনি। মাঝপথে গিয়ে আমরা ফিরে এসেছি। এমনকি যখন ঢাকা সহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউনের কথা এলো, আমরা দেখলাম রাজাবাজারে, পূর্ব রাজাবাজারে এটা করা হলো, এবং ঢাকায় দ্রুত বাকি রেড জোনগুলোতে এলাকাভিত্তিক লকডাউন করার কথা। সেটা কিন্তু আমরা দেখলাম যে প্রথমটি শেষ হওয়ার মানে 3 সপ্তাহ, প্রথমটি শুরু হওয়ার 3 সপ্তাহ পরে ওয়ারিতে শুরু করা হলো। আর বাকি যে রেড জোনগুলো সেখানকার কিন্তু রোগীরা তাদের মতো করে চলতে শুরু করলো। তার মানে তারা চারপাশে রোগ ছড়ানো শুরু করলো। এবং এর সাথে আরেকটা ব্যাপার ঘটলো, সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে একটি সমন্বয়হীনতা আমরা দেখতে পেলাম। ধরুন শ্রীমঙ্গলে যখন রেড জোন ঘোষণা করা হলো তখন কিন্তু ইতিমধ্যেই শ্রীমঙ্গলের লোকজনগুলো ভালো হয়ে গিয়েছে, ইয়েলো হয়ে গিয়েছে, এবং সেটা হলো কি লোকজনের মধ্যে এক ধরনের হাস্যরসের তৈরি করলো যে রেড জোন শেষ হওয়ার পরে রেড জোন আরো। আবার ধরুন কতগুলি বিষয় আমরা দেখেছি, স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় তাদের কাজের ক্ষেত্রে তারা শুধুমাত্র ব্যবস্থাপনাটাকে বাইপাস করে চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল মানুষের। অর্থাৎ এই যে পুরোটাই যে একটি ব্যবস্থাপনার অংশ, সেই ব্যবস্থাপনায় 4-5টি মৌলিক যে স্তম্ভ, তার সাথে চিকিৎসক একজন মাত্র, কিন্তু তারা চিকিৎসক এবং ভার্সাস জনগণ একটা অবস্থা দাঁড় করে দিল। ডাক্তার লেনিন চৌধুরী, আপনার কাছে আমি আসছি এই প্রসঙ্গে, আপনি বাকি বক্তব্য তখন আমার প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত করে বলবেন। ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি আক্রান্ত যারা হচ্ছেন তার মধ্যে অনেকেই সুস্থ হচ্ছেন। গণমাধ্যম বা আপনাদের তথ্য, বিভিন্ন জায়গায় তথ্য বলছে প্রায় 50-এর বেশি % মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন। মৃত্যুহার বাংলাদেশে কম, এখনও সংক্রমণের যে ঊর্ধ্বগতির মুখটি কিছু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা করোনা ভাইরাস সংক্রমণের কোন জায়গায় আছি এবং সামনের দিনগুলো কি, আসলে আপনারা কি অ্যানালাইসিস করছেন, আইডিসিআর আসলে কি ধরনের ব্যাখ্যা করছে এই জায়গায় দাঁড়িয়ে? ডাক্তার মোস্তাক হোসেন। ধন্যবাদ। আমি প্রথমে বলে নিচ্ছি, আমি আইডিসিআর এর মানে আনুষ্ঠানিক মুখপাত্র হিসাবে বলছি না, আইডিসিআর এর সঙ্গে আমি কাজ করছি, তাদের চিন্তা ভাবনা সঙ্গে পরিচিত, কাজেই আইডিসিআর এর পরিচালক মহোদয় এই বিষয়ে বলবেন। তবে আমি আমার নিজের ভাবনা অবশ্যই বলতে পারি আইডিসিআর এর কাজের, সেই তাদের যে কাজের ধরন দেখে ব্যাখ্যা করে। জি জি হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখো, সুস্থতার হার কিন্তু আরো বেশি। এপ্রিল মাস পর্যন্ত আইডিসিআর এর পক্ষ থেকে প্রতিটি পজিটিভ রোগীকে ফলো আপ করা হতো। তাদের যদি হাসপাতাল দরকার হতো সেটা তাদের অ্যাম্বুলেন্স দেওয়া, তাদের চিকিৎসার পরামর্শ দেওয়া, তাদের মানে খাবার কি হবে ইত্যাদি। কিন্তু মে মাস থেকে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য অধিদপ্তর এই দায়িত্বটা নিল, টেস্টের উপরে গুরুত্বটা পড়লো স্বাভাবিকভাবে, কিন্তু রোগীদেরকে আর ফলো আপ করা যায়নি। ফলে রোগীরা সুস্থ কি অসুস্থ তার কোনো অফিসিয়াল
আনুষ্ঠানিক তথ্য ছিল না। এখন প্রত্যেকটা যে যারা পজিটিভ রোগী তাদের টেলিফোন করে খোঁজ নেওয়া হচ্ছে তারা কেমন আছে, সেই জন্য প্রতিদিন এটা যোগ হচ্ছে। যদি এটা আমাদের আরো আগে থেকে আমরা মে মাস জুন মাসে পুরো তথ্য থাকতাম, সুস্থতার হার কিন্তু আরো অনেক বেশি পাওয়া যেত। এখন টেলিফোন করে সবার খোঁজ নিয়ে সেই তথ্যটা দেওয়া হচ্ছে। কাজে আমি বলবো সুস্থতার হার বরঞ্চ এখন কম দেখা যাচ্ছে, কারণ সব তথ্য আইডিসিআর এর কাছে বা স্বাস্থ্য দপ্তরের কাছে নেই। এখন মৃত্যু হার এখনো কম, কিন্তু মৃত্যু হার কম যতই হোক না কেন, এখানে সবচেয়ে সমস্যা হলো বা ভীতির কাজ হলো যে আপনি জানছেন না আপনি কিভাবে সংক্রমিত হচ্ছেন এবং আপনার ক্ষতি কি হতে পারে। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। আপনি যদি মনে করেন যে আপনি রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো সময় আপনি একটা অদৃশ্য আততায়ীর হাতে গুলিবিদ্ধ হতে পারেন, আপনি হয়তো 10 লক্ষে একজন আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবে, কিন্তু আপনি কি সেই শহরে থাকবেন যেখানে যে কোনো জায়গা থেকে আপনি গুলিবিদ্ধ হতে পারেন? আপনার কোনো গ্যারান্টি নেই জীবনের। কাজে এটা ভাইরাসের বিষয়ে আপনি জানেন যে কিভাবে আপনার ডায়াবেটিস হতে পারে, কিন্তু এইরকম একটা অদৃশ্য ভাইরাস যেটার গতি প্রকৃতি এখন অধিকাংশই অজানা, আপনি কোথা থেকে সংক্রমিত হবেন, আপনার প্রিয়জন এতে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করবে কিনা আপনি জানেন না। এটা অবশ্যই খুবই বড় একটা জনস্বাস্থ্যের সমস্যা। এটা সংখ্যা দিয়ে কোনোভাবেই বিচার করা যাবে না, সেই কথা দিয়ে বলছি। এখন আমরা কোন দিকে যাচ্ছি? আমি আপনাদের এখানে বিভিন্ন গণমাধ্যমে বলেছি বাংলাদেশের যে মহামারীর প্যাটার্নটা, কিন্তু আপনি চিরায়ত ধারায় একটা পিক পয়েন্ট পাবেন, একটা পাহাড়ের মতো উঁচু হয়ে সংক্রমণ হবে তারপর নেমে যাবে। এটা কিন্তু এক এক দেশে এক এক রকম। চীনের উহানে হয়েছিল সেটা, তারা খুব দ্রুত সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নিউ ইয়র্কে এরকম হঠাৎ করে অনেক সংক্রমণ হলো, বহুত লোক মৃত্যুবরণ করলো, সেখানকার স্বাস্থ্য বিভাগ, সেখানকার মেয়র এবং সেখানকার জনগণ তারা নিউ ইয়র্ক শহরকে একটা নিজেরাই একটা বেষ্টনী রচনা করলো, যেটাকে আমরা লকডাউন বলি। এই সে নিজেরা বেষ্টনী রচনা করার জন্য সবাই ঘরে থাকলেন, নিউ ইয়র্ক ছেড়ে কেউ বাইরে হলেন না, নিউ ইয়র্কে কেউ ঢুকলো না, সেখানে সংক্রমণটা নেমে আসলো, ঘরে ঘরে গিয়ে রোগী শনাক্ত করা হলো, তাদের ব্যবস্থা করা হলো। কিন্তু এরপরে আমেরিকার অন্যান্য রাজ্যে তারা কেউ মানছে না এসব, যে না আমরা ঘরে থাকবো না, আমরা অর্থনৈতিক কার্যকলাপ করবো, স্বাস্থ্যবিধি করবো, তারা ব্যক্তি স্বাধীনতার সেই জোর দিলেন। এখন সেখানে সংক্রমণ আবার বাড়ছে, কিন্তু সংক্রমণের গতিটা হচ্ছে সেই নিউ ইয়র্ক শহরের মতো হঠাৎ করে আকাশ ছোঁয়া রকেটের মতো গতিতে না, ধীরে ধীরে বাড়ছে। সেই গতিটাও কিন্তু ধীর না, মাঝারি বলা যায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কিন্তু একই অবস্থা এবং আফ্রিকার দেশগুলোতে একই অবস্থা। আমাদের এখানে গতিটা নিউ ইয়র্ক শহরের মতো, উহানের মতো রকেটের গতিতে যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে এটা বলতে পারি ঢেউটা ফুলে উঠছে, কিন্তু ঢেউয়ের মাথাটা কিন্তু অনেকটা রাউন্ডেড, ফ্ল্যাটেন্ড যে বলা যায়। এইটা কিন্তু আমাদের চলতে থাকবে যদি না আমরা এটা বন্ধ করবার জন্য সক্রিয় কোনো পদক্ষেপ না নেই। তার মানে সক্রিয় পদক্ষেপ এখন পর্যন্ত কি আমরা আসলে দেখেছি কিনা ডাক্তার মোস্তাক হোসেন, ছোট্ট করে আপনি বলবেন। আপনি বলছেন সক্রিয় পদক্ষেপ না নিই, এর কথার ব্যাখ্যা কি? আমরা এখন সক্রিয় পদক্ষেপ যথেষ্ট নিচ্ছি না। কথা ছিল লাল, হলুদ, সবুজ জোন করে সেটা আমরা বাংলাদেশে একসাথে প্রয়োগ করব বা কাছাকাছি সময় প্রয়োগ করব। এক্ষেত্রে বিশেষ করে শহরাঞ্চলে অনেক বাধা বিপত্তি দেখছি। অর্থনৈতিক কর্মকাণ্ড, হ্যাঁ নিশ্চয়ই অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে পারি না, কিন্তু জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় যদি আমরা জনগণকে সম্পৃক্ত করি, তার সুন্দর সমাধান কিন্তু বেরিয়ে আসে। জি ডাক্তার মোস্তাক, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে একটু এই প্রসঙ্গে ডাক্তার এম এ আজিজকে যুক্ত করতে চাই। আসলে আমরা আলোচনার যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, এখানে তিনটি প্রসঙ্গ বারবার এসেছে। আমরা আসলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এখনো সেই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন যে সমন্বয়ের কিছুটা অভাব আছে, এবং তার পাশাপাশি আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে লকডাউনটি বাস্তবসম্মত হচ্ছে না। সেই লকডাউন দিয়ে আসলে কি হচ্ছে, উপকারটা কি হচ্ছে, এই অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। আসলে আপনার ব্যাখ্যা কি আলোচনার শেষ প্রান্তে এসে? ডাক্তার এম এ আজিজ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় 50টা ডিস্ট্রিক্টে রেড জোন আছে এবং 400 উপজেলায় মানে রেড জোন আছে, এবং সরকার সেই প্রেক্ষাপটে এই যে 3 জোনাল পলিসি সেটা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে, এবং বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে, চট্টগ্রাম, ঢাকাতে হচ্ছে। কিন্তু মোস্তাক ভাইয়ের সাথে আমি একমত যে এখন যে সংক্রমণের ঢেউটা আমরা গত 1 থেকে কিংবা 1 মাস কি 1.5 মাসের মতো যদি দেখি, সেটা কিন্তু একই রকম সংক্রমণ এবং মৃত্যুর হার একই একটা পর্যায়ে যাচ্ছে, খুব বেশি ওঠানামা করছে, হেরফের নেই সেখানে। হ্যাঁ, এইটা মুস্তাক ভাই যে বললো যেটা ঠিকই আছে। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের ঠিক একই প্যাটার্ন। এটা কিন্তু
ইউএসএ কিংবা ইউকে তে আমরা দেখলাম কোন দেশে 42 দিন, 50 দিন, 52 দিন, 55 দিন পিকে চলে গেছে এবং তারপরে ডিক্লাইনিং পজিশন আসছে। আমাদের দেশে কিন্তু এরকম না। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকার যদি এই থ্রি জোনাল পলিসিটা দ্রুত ইমপ্লিমেন্টেশন করতে পারে, কারণটা হলো রাজাবাজারের যে আমরা দেখলাম রাজাবাজার কিন্তু রেড জোন থেকে ইয়েলো জোনে চলে আসছিল এবং প্রায় গ্রিন জোনের কাছাকাছি চলে আসছিল। টেস্ট খুব বেশি কেস ছিল না। সুতরাং এই পলিসিটা যদি বাস্তবায়ন করা যায়, সরকার যদি যে স্টেপটা নিয়েছিল এটা যদি সঠিকভাবে উদ্যোগ নেয় আবার বাস্তবায়ন করে এবং জনসাধারণ যদি সেটা স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সামনের যে ঈদ সেটাও যদি আবার একটা বড় ইভেন্ট সেটা ঘিরেও কিন্তু আতঙ্ক আছে এবং ইতিমধ্যে গরুর হাট শুরু হয়ে গেছে, এটি একটি আতঙ্কের সঙ্গে নতুন বিষয় যুক্ত করেছে ডাক্তার এম এ আজিজ। হ্যাঁ, নতুন বিষয় যুক্ত হচ্ছে। সেই জায়গাটা যদি অনেক মতামত আসছে, অনলাইনে হবে কিংবা কমাবে কিংবা বাড়াবে, ছোট আকারে করবে, বিভিন্ন রকম আসছে। কেউ মনে করছে যে ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে সারা দেশে 5,500 ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, সেই তার মাধ্যমে করা যায়। যদি সরকার এখনো সিদ্ধান্ত নেয় নাই, যদি এটা দ্রুত একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং ঈদের যাওয়া আসার সময়। এম এ আজিজ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা যে আলোচনাটি ডাক্তার এম এ আজিজ আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে, যে আলোচনাটি আমরা করছি, আলোচনার মধ্যে বেশিরভাগ মানুষ বলছেন যে শুধুমাত্র মিডিয়া, ফেসবুক আর কিছু মধ্যবিত্ত মানুষের মধ্যে এই করোনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হচ্ছে মানুষ জানার পরেও মানছে না অথবা অনেকে জানার চেষ্টাই করছে না। এই যে একটি উভয় সংকটের বাস্তবতা, সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন কতটুকু যৌক্তিক বা কতটুকু করা যেতে পারে, কি মনে করেন আপনি আসলে এম এ আজিজ? দেখুন, এই যে আপনি যে প্রসঙ্গটা আনলেন সেটা যে শুধু আমাদের দেশে তা না, এটা ইউরোপ আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সব জায়গায় কিন্তু একই অবস্থা। তারপরেও কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার কিন্তু দায়িত্ব থেকে সরে আসতে পারবে না। সেই জায়গাটাই কিন্তু সরকার দায়িত্ব পালন করতে হবে। সরকারের যে পলিসি, বিশেষজ্ঞ যারা মতামত দিচ্ছেন, সেইটা সরকার তার প্রশাসন যন্ত্রের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমি একটু জিনিস বলতে চাই, টেস্ট নিয়ে আমরা কথা বললাম। এই টেস্টটার এই 200-500 টাকা করার ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট সার্কুলারটা আছে। যারা গরিব, দুস্থ, সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, তাদের বেলায় কিন্তু এটা বার্তা নাই। উপসর্গ ছাড়া কাউকে পরীক্ষা করতে দিবে না, এইটা পলিসি। এবং এখানে আরেকটি আলোচনাও আছে এম এ আজিজ, সেটি হচ্ছে বলা হয় যে এটি প্রমাণ করার জন্য তো আসলে অনেক কষ্ট করতে হবে। সে যে গরিব বা দরিদ্র, সে কিভাবে প্রমাণ করবে? সে যদি আসলে ভিজিএফ কার্ডধারী না হয়, সে যদি নব্য গরিব হয়। আমাদের দেশে প্রায় বিরাট একটা সংখ্যক যারা নিরাপত্তা কার্ড, যেটা আর কি সামাজিক নিরাপত্তা কার্ড আছে সবার, কিন্তু আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো আছে। এই সংকটের মধ্যে যারা সরকারের যে সরকারের সিদ্ধান্ত যে সঠিক, এটা কিন্তু প্রমাণ হয়েছে। কারণ এখন কিন্তু উপসর্গ ছাড়া আসে না, আর দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষা করতে আসে না, এবং অপ্রয়োজনীয় এই খরচটা কমে গেছে, অপ্রয়োজনীয় সেই টেস্টটা কমে গেছে। যারা আক্রান্ত, উপসর্গ আছে, তারাই শুধু পরীক্ষা করতে পারছে। আমার মনে হয় সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জি ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে, তবে বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পরে এসে আসলে এই সংকটের মধ্যেও তো জীবন জীবিকার মধ্যে সমন্বয় করতে হবে। বাংলাদেশের মতো অর্থনৈতিক বাস্তবতার দেশের পক্ষে দীর্ঘদিন কোনো কিছু আসলে বেয়ার করা কঠিন, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই আমরা। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি করোনা কি গতি বদলাচ্ছে কিনা এবং সেই বদলের সঙ্গে খাপ খাইয়ে আমরা আসলে সিদ্ধান্তগুলো কি নিতে পারি সেই প্রসঙ্গে। আসলে ডাক্তার নজরুল ইসলাম স্যার, আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই আমরা। আপনি প্রথমে যে ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেই ব্যাখ্যার সঙ্গে বাকি আলোচক যারা যে কথাগুলো বলেছেন, সেখানে আমাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের এইখানকার বাস্তবতায় 4 মাসের পরে এসে আমাদের তো আসলে জীবন এবং জীবিকাকেও সচল রেখে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে মানুষের জীবনকে বাঁচাতে হবে। আর সেই ক্ষেত্রে আসলে বিশ্ব থেকে কোনো এক্সাম্পল নিয়ে, আমাদের নিজস্ব কোনো এক্সাম্পল ব্যবহার করে বা কোনো উদাহরণ ব্যবহার করে আমরা কোনো পলিসি গাইডলাইন তৈরি করতে পারি কিনা এখন, যেটি মানুষও মানতে সহজ হবে এবং এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত করাও সহজ হবে। ডাক্তার নজরুল ইসলাম। আমাদের দেশের মানুষজনের প্রকৃতি, চরিত্র এবং বিদেশের সঙ্গে আমাদের মিল নাই। সুতরাং
একেবারে বিদেশে যে পদ্ধতিটা প্রথমে চালু করেছে চাইনিজরা, সেটাকে ইন টোটো আমাদের এখানে চালু করতে হবে। এইটাই আমি মনে করি এটা ঠিক না। আমাদের দেশে আমরা যে লকডাউন করছি, লকডাউনটা একটা ভীতিপ্রদ একটা জিনিস। একেবারে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না, বাঁশের বেড়া দিয়ে রেখেছে, এখন পুলিশরা একেবারে সাংঘাতিক মূর্তি নিয়ে পাহারা দিচ্ছে। ওখানে অনেক কথা বলা আছে, সেগুলো মানা হচ্ছে না, মানে অমানবিক ব্যবহারও করা হচ্ছে। প্রেগনেন্ট মাদার ওখানে দাঁড়ায় আছে, এগুলো দেখছি। এতে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে লকডাউন হলে যেন কি হবে। আমাদের আসল উদ্দেশ্য, লকডাউনের উদ্দেশ্য হলো যে সেই এরিয়াতে যেসব পেশেন্ট ইনফেক্টেড আছে তাদেরকে আইডেন্টিফাই করে আইসোলেশন করা, এবং এই ইনফেক্টেড পার্সনের সঙ্গে যারা কন্ট্যাক্টে ছিল তাদেরকে কোয়ারেন্টাইন করা। এটাই কিন্তু আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য নানা রকম বাঁশের বেড়া টেড়া হাবি জাবি এসব নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার মতে এই আসল উদ্দেশ্যটাকে সফল করার দিকে যদি আমরা যে বেশি মনোযোগ দিতাম এবং ব্যক্তিগত সুরক্ষাটা যদি 100% যদি অ্যাসিওর করতে পারতাম, তাহলে আমাদের বাঁশের বেড়া দিতে হতো না, সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড ওখানে পরিচালনা করা যেত। সেটা আমরা করছি না। এখন জিনিসটা হয়েছে যে একটা জায়গায় আমরা একটা পেশেন্টকে বা সাসপেক্টেড পেশেন্টকে আমরা স্যাম্পল নিলাম, নিয়ে উইদিন 24 আওয়ার্স তাকে রেজাল্ট দিয়ে দিলাম যে হ্যাঁ, কালকে তোমাকে সন্দেহ করে স্যাম্পল নিয়েছিলাম, তুমি পজিটিভ বলে, কিন্তু তুমি পজিটিভ না, তুমি নেগেটিভ। 24 ঘন্টার মধ্যে তার কাছে রিপোর্টটা পৌঁছাবে, এবং তার সঙ্গে যারা কোয়ারেন্টাইন করা কন্ট্যাক্ট ছিল তাদেরকে বলা হবে ইউ আর ফ্রি। এইভাবে যদি আমরা একটা গলি যদি ওয়ারি বা যে কোনো জায়গার আমরা করি, এবং 3টা করে গ্রুপের ভলেন্টিয়ার, এই 3জন করে একটা গ্রুপের যদি আমরা 5টা গ্রুপ দিয়ে যাই, একটা গলি 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরকম করতে তো বেশিক্ষণ লাগে না। স্যার, এখানে আরেকটি প্রশ্ন স্যার আপনার কাছে আছে, খুবই ছোট্ট করে জবাব চাইবো। আমরা আসলে দেখতে পাচ্ছি সরকার যখনই যে সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার পরে তার পাল্টা অনেক ব্যাখ্যা আসছে, অনেক আলোচনা আসছে, কিন্তু যখন এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তখন তো একটি জাতীয় কমিটি আছে, বিশেষজ্ঞরা আছে, নানা জায়গার মত নিয়ে আলোচনা করেই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা বলে আমরা জানি আসলে। তাহলে স্যার আসলে কোথায় সংকটটা তৈরি হচ্ছে? আলোচনা এত পরে কেন হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে? সংকটটার আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবো। আমরা 6 জুন তারিখে আমরা একটা সুপারিশ করেছিলাম যে অ্যান্টিজেন র্যাপিড টেস্টটা দরকার, পয়েন্ট অফ কেয়ারে দরকার, যেখানে এমার্জেন্সি পেশেন্ট আসছে বা সিজারিয়ান করতে হবে এই ধরনের, এখানে দরকার। সেটার অর্ডার হয়েছে বোধহয় গত 2-3 দিন আগে, মানে 1 মাসের। তাহলে হ্যাঁ, এটা এই যে দেরি করা হলো, ডিলে করা হলো, এর পিছনে যুক্তিটা কি? মানে সমন্বয়হীনতার অনেক কারণ আছে, এই ডিলের জন্য হয়ে যায়। এটার পিছনে কি যুক্তি ছিল এই জিনিসটাকে কার্যকর করতে? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রসঙ্গ নিয়ে বাকি আলোচনাগুলো করতে চাই আলোচকদের সঙ্গে। ডাক্তার এম.এ. আজিজ, আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটি প্রত্যেকবারই আমরা করার চেষ্টা করেছি, যে বিশেষজ্ঞরা যে মতামত দিচ্ছেন, আপনারা নেতৃস্থানীয় জায়গায় আছেন, আপনারা একটি বক্তব্য রাখছেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পরে এত আলোচনা হচ্ছে। তাহলে গ্রহণের আগে নিশ্চয়ই আলোচনা হওয়ার কথা ছিল। তার আসলে রেটটা কত, রেশিওটা কত? স্যার তো একটা এক্সাম্পল দিয়েছেনই, আপনার সঙ্গে যুক্ত করে আপনি কি বলতে চান? এখন যে সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলো নেয়, সেগুলা সরকারের স্বাস্থ্য প্রশাসন এবং যারা উপদেষ্টা মন্ডলী আছে, রিলেটেড যারা এটার সাথে সংযুক্ত আছে, সবার সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়। সরকারের সেই সিদ্ধান্তগুলা, স্যার যেটা বললো, খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় যে এই সমস্ত সিদ্ধান্তগুলা এছাড়াও আমরা কিছু কিছু সিদ্ধান্ত লক্ষ্য করি, এইটা আমলাতান্ত্রিক জটিলতায় কিছু কিছু জায়গায় দীর্ঘসূত্রিতা হয়। আমার মনে হয় যে এই সমস্ত সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া যেত। যেমন স্যার যেটা বললো, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিন্তু সাউথ কোরিয়ার ইন্ডিয়াতে 4-5টা সিটে কাজ করছে। এটা এই দ্রুত এই কোনো প্রসিডিউর অপারেশনের রোগী কিংবা সারা দেশেই আধা ঘন্টার মধ্যেও আর কম সময়ে সেই রিপোর্ট পাওয়া যায়, উপজেলা লেভেলে ছড়ানো যেত। এই টেস্ট নিয়ে যে আলোচনা সমালোচনা সেটাও কিন্তু থাকতো না। টেস্টের কথায় বিড়ম্বনা প্রত্যেক দিনে আপনাদের মিডিয়াতে আলোচনা হচ্ছে, সেটাও কিন্তু সলিউশন হয়ে যেত। সুতরাং এটা 1 মাস দিল হলে এটা কাঙ্ক্ষিত না। আমার মনে হয়
সরকার ডেফিনেটলি এটা গুরুত্ব সহকারে আরেকটা ছোট্ট নেওয়া প্রশ্ন উচিত। আপনার কাছে, সেটা হচ্ছে এই সুযোগেই কি আসলে এই রিজেন্টের মতো হাসপাতাল বা আরও আগেও দু একটি কোম্পানির নাম আমরা গণমাধ্যমে দেখেছি তারা আসলে টেস্ট না করে রেস্ট রিপোর্ট দিয়েছে এবং এই সংকটগুলোকে আরও অনেক বেশি ঘনীভূত করে ফেলছে কিনা আসলে, ডাক্তার এম এ আজিজ? দেখুন, সরকার, আমাদের সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিরাট একটা অংশ জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করে। সেই প্রেক্ষাপটে এই কোভিড মহামারীর সংকটে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকার ইনভলভ করেছে এবং তারাও এগিয়েছে। সরকারের সহযোগিতা, আন্তরিকতা কিংবা সরলতার সুযোগ নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান, বেসরকারি ডায়াগনস্টিক এবং হাসপাতাল দুর্নীতির আশ্রয় নিয়েছে। সেগুলো লিস্ট করছে এবং এগুলা বিভিন্ন সংস্থাও কাজ করছে এবং সেগুলোর আইনের আওতায় আসছে। আমার মনে হয় এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং এদের লাইসেন্স বাতিল করা উচিত। তাহলে ভবিষ্যতে যাতে যারা আরো সংযুক্ত আছে, ভবিষ্যতে আরো কাজ করবে, তারা যাতে এরকম কোনো সাহস না পায় দুর্নীতি করার জন্য, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তো জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে যারা ছিনিমিনি করে এই মুহূর্তে, তারা আসলে মানুষের কাতারে পড়ে না, তাদের শাস্তি হওয়া উচিত। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো ডাক্তার লেরিন চৌধুরী আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানুষের মধ্যে এখন যে কনসেপ্টটি আছে সেখানটাতে আসলে কোনো পরিষ্কার ধারণা মানুষের মধ্যে এই মুহূর্তে আছে কিনা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বাংলাদেশে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, সরকার যেগুলো বলছেন, মানুষ সেটি আসলে কতটুকু গ্রহণ করছে। দুটি জায়গা যদি আসলে সম্মিলনটি ঘটাতে না পারি তাহলে যে কোনো সংকট বা মহামারী মোকাবেলা করা তো আসলে সবার পক্ষে সম্ভব নয়। এই জায়গায় আসলে কতটুকু কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? কারণ এই সংকটটির সমাধান তো আসলে এন্ডেই করতে হবে। ধন্যবাদ। আমি একটি মাত্র কয়েকদিন আগে WHO ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করেছিল। সেখানে তারা 4টা বিষয়কে জোর দিয়েছিল। 1 নম্বর বিষয় ছিল আর্লি ডিটেকশন, 2 নম্বর ছিল আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট, 3 নম্বর ছিল অ্যাগ্রেসিভ কন্ট্রাক্ট ট্রেসিং এবং 4 নম্বর ছিল মোবিলাইজিং দ্য পাবলিক, মানে সাধারণ মানুষকে মোবিলাইজ করা। তার মানে আগের 4টা তখনই সার্থক হবে, অর্থবহ হবে, সফল হবে যদি মানুষকে মোবিলাইজ করা যায়। আমরা শুরু থেকে লক্ষ্য করেছি কোভিড-19 প্রতিরোধে আমরা প্রথমে আইডিসিআর, এখন স্বাস্থ্য অধিদপ্তর, তারা একটি নিউজ বুলেটিনের মাধ্যমে মানুষকে শুধু নির্দেশ দেয়, মানুষ কি বলল সেটা কিন্তু শোনে না। ধরুন একটি প্রেস কনফারেন্স শেষে মানুষের পক্ষ হয়ে কথা বলে গণমাধ্যমের কর্মীরা। গত অনেকদিন গণমাধ্যমের কর্মীরা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ যারা ব্রিফিং করেন, তাদের কোনো প্রশ্ন করার সুযোগ নাই। প্রশ্ন করার সুযোগ না থাকলে হয় কি, এড়িয়ে যাওয়ার একটি বিষয় থাকে। যেমন ধরুন, ইতিমধ্যেই বাংলাদেশে 1,500-এর বেশি চিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছে, 70 জনের বেশি মানে তারা মৃত্যুবরণ করছে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে এটি বলছি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের রিপোর্টে কজন চিকিৎসক মৃত্যুবরণ করছে এটা কিন্তু এড়িয়ে যায়। আর যখন তথ্য এড়িয়ে যাওয়া হয়, অস্বচ্ছতা রাখা হয়, তখন মানুষের মধ্যে কি হয়, গুজব ছড়ায়। যে কোনো সংকটকালে, সেটি মহামারী হোক অথবা অন্য সময় হোক, তথ্যের স্বচ্ছ প্রবাহ মানুষকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন কোনো না কোনোভাবে তথ্যকে ঢেকে রাখার চেষ্টা করা হয়, তখনই কিন্তু একটি অবিশ্বাসের জায়গা তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে, আমার একেবারেই শেষের দিকে আপনার এই বক্তব্যটি খুবই সংক্ষেপে বলবেন, কারণ আমাদের সঙ্গে মোশতাক হোসেন আছেন, তিনি আরেকটা ব্যাপার হচ্ছে মানুষের সাথে সরকারের মেল বন্ধন যে জায়গাগুলো করে স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়, সেই জায়গাগুলোতে যে দুর্নীতি যে কথাগুলো গণমাধ্যমে এসছে, এটি সম্পর্কে কিন্তু মানুষকে পরিষ্কার ধারণা দেওয়া হয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দুর্নীতি প্রসঙ্গ নিয়ে আমরা বারবারই কথা বলছি, এই প্রসঙ্গ নিয়ে একটি লম্বা আলোচনা হওয়া দরকার। ডাক্তার মোশতাক হোসেন, আপনার কাছে আসি। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে আসলে গতি প্রকৃতি কি বদলে যাচ্ছে কিনা করোনার, এবং তার সঙ্গে জীবন কিভাবে সমন্বয় করবে, জীবিকা কিভাবে সমন্বয় করবে, এটা একটি মাস্টার প্ল্যান মানুষের সামনে পরিষ্কার হওয়া উচিত। মানুষ এখনো সেই জায়গাটিতে পরিষ্কার কোনো তথ্য পাচ্ছে না বলে আমরা মনে করছি। আপনি কি মনে করেন? আমি নজরুল ইসলাম স্যারের কথা শুনছিলাম। হ্যাঁ, মানুষ যেন তার দায়িত্ব নিজেরাই তুলে নেয়, সেটারই একটা ধাপ ছিল। দেশব্যাপী আমরা সামাজিক এবং জনস্বাস্থ্যের বিধিনিষেধ, যাতায়াত নিয়ন্ত্রণ করলাম এবং আমরা কন্ট্রাক্ট ট্রেসিং করে কোয়ারেন্টাইন আইসোলেট করলাম। সেখান থেকে আমরা চলে আসলাম যে এলাকা ভিত্তিক যদি সফল হয়, দেখুন পূর্ব রাজাবাজারে
কিন্তু তারা এই তাদের যে যাতায়াত নিয়ন্ত্রণটা তুলে দেয়নি। তারা কিন্তু একটি পথই রেখেছে, কারণ সেখানকার স্থানীয় জনগণ বলেছে আমরা লাল এলাকা থেকে হলুদ এলাকা হয়েছি, সবুজ এলাকা হওয়ার পরে আমরা স্বাভাবিক হব, বা সারা দেশে যদি একইভাবে তারা লাল এলাকা সবুজ এলাকা করে ফেলে, তারা কিন্তু নিজেরাই কিন্তু এখন তাদের নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণ করছেন। এইটা যদি ওয়ারিতেও সফল হয়, তাহলে নজরুল ইসলাম স্যার যেটা শঙ্কা করছেন যে জোর করে আমি মানুষকে যাতায়াত নিয়ন্ত্রণ করা প্রয়োজন হবে না, মানুষ তার নিজের প্রয়োজনে তার এলাকা ভিত্তিক সংগঠিত হয়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তারা আইসোলেশন মানবেন, যারা রোগী যারা তাদের সাথে আছে তারা কোয়ারেন্টাইন মানবেন, এবং সামগ্রিকভাবে যে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, পারস্পরিক দূরত্ব রাখা এবং যাতায়াত যত সম্ভব ঘরে থাকা, সেটা তারা মানবেন। সেটা হয়তো পরের ধাপ হবে, কিন্তু এখনকার ধাপে আমাদের এলাকা চিহ্নিত করে লাল হলুদ সবুজ এলাকা ভিত্তিক কিন্তু আমাদের এটা করে কমিউনিটিকে ইনভলভ করার যে ভালো প্রক্রিয়া শুরু হয়েছে রাজাবাজারে এবং শুরু হয়েছিল টোলারবাগে, সেইটা সম্পন্ন করার জন্যই এই সময়ে আমাদের সারা দেশে একসাথে এই এলাকা ভিত্তিক স্বাস্থ্য বেষ্টনীটা করা দরকার, যেটাকেও লকডাউন বলা হচ্ছে। এই স্বাস্থ্য বেষ্টনীটা আমাদেরকে ভবিষ্যতে মানুষ যেন নিজ দায়িত্বে এটা কাজটা করতে পারে এবং স্বাস্থ্য বিভাগের সহায়তা তারা চাবে আমাদের এখানে এসে দরকার, সেটা আমরা করতে পারবো। এবং নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়তো পুরোপুরি হবে না, কিন্তু জরুরি প্রয়োজন এবং যেটা সামাজিক প্রয়োজনে সেটা হয়তো আমরা করতে পারবো। আর সেটার ধাপ হিসেবেই আমাদের বর্তমান কাজটা সফল করা দরকার। আরেকটি ছোট্ট প্রশ্ন 30 সেকেন্ডে আপনার কাছ থেকে জবাব চাইবো, সেটি হচ্ছে যে মানুষ এখন কতটুকু সচেতন হয়েছে বলে আপনার ধারণা এই 4 মাসের মাথায় এসে? 1 বা 2 বাক্যে জবাব চাই আপনার কাছ থেকে, মোস্তাক হোসেন। মানুষের সচেতনতার হার একদম কম না, কিন্তু যারা এটা মানতে পারছেন না, সমাজের প্রান্তিক মানুষ, তাদের জীবন জীবিকার একটা যদি বিকল্প রাস্তা আমরা দেখাতে না পারি, তাদেরকে যদি সামাজিক সহায়তা না দিতে পারি, তারা বুঝেও কিন্তু এটা মানতে পারছেন না। আর কিছু সংখ্যক তো থাকেই যারা এটা মানতে চায় না, তাদের সংখ্যা খুবই কম। কিন্তু প্রান্তিক মানুষদেরকে সামাজিক সহায়তা দিয়েই আমাদেরকে এই স্বাস্থ্যবিধি মানবার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তাদের স্বাস্থ্য পরীক্ষা না করে শুধুমাত্র আমরা তাদেরকে নির্দেশ দিলে তারা কিন্তু সেটা মানতে পারছেন না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সঙ্গে যারা আলোচক হিসেবে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেকগুলো প্রসঙ্গ এসেছে, পরবর্তীকালে অবশ্যই অন্য কোনো আলোচনায় সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত, কালকে আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে।